মিম মেঘের রুম থেকে বের হতেই আবিরের সাথে দেখা। মিম হাসি মুখে প্রশ্ন করলো, ভাইয়া কেমন আছেন? ভাইয়া শব্দ শুনি মেঘের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। মেঘ দ্রুত পায়ে এগিয়ে গেল দরজার দিকে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? ভালো। নিচে তোদের জন্য খাবার রেখে আসছি, যা। মিম চলে গেছে। মেঘের হাতে মিমের দেয়া টি শার্টটা ডিজাইনটা দেখার জন্য রাখছিল। আবির মেঘের দিকে তাকিয়ে পরপর দুবার ভ্রু নাচালো। সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে। আবির মেঘকে আপাতমস্তক দেখে কপাল কুঁচকে বলল, হাতে ওটা কি? মেঘ টি শার্টটা খুলে দেখালো আর বলল, এটা মিমের বান্ধবী মিমকে দিয়েছে। আবির কপাল কুঁচকে পুনরায় শুধালো, তো এটা তোর কাছে কেন? মেঘ আস্তে আস্তে বলল, আমি হ্যান্ড প্রিন্টিং শিখবো। আবির দ্বিগুণ ভারী কণ্ঠে শুধালো, কোথা থেকে? মেঘ চট করে উত্তর দিল, অনলাইনে। কথাটা শুনে আবির স্বস্তির নিঃশ্বাস ফেললো। মৃদু হেসে উত্তর দিল, আচ্ছা শিখিস, যা যা লাগে বলিস আমায়, এনে দিবনে। পকেট থেকে দুটা কিটক্যাট চকলেট বের করে মেঘকে দিয়ে নিজের রুমে চলে গেছে। মেঘ দরজায় দাঁড়িয়ে আবিরের হাঁটার দিকে তাকিয়ে আছে। 2 দিন পর আবিরের মামাতো বোন মাইশার বিয়ে। আবিরের মামা দিনে কয়েকবার ফোন করে ফোন দিচ্ছেন। বাসায় এসেও সবাইকে বলে গেছেন। আবির সন্ধ্যার দিকে ছাদের একপাশে বসে আছে। তানভীর পেছন থেকে ডাকলো, ভাইয়া। আবির পেছনে না তাকিয়ে উত্তর দিল, এদিকে আয়। তানভীর আবিরের কাছে আসতে আসতে ভারী কণ্ঠে বলল, আগে থেকে বলা ছিল, এখন থেকে তোমার বউ তুমি সামলাবে। নিজের বউ নিজে নিয়ে যাও বিয়েতে, আমায় যেতে বলো না। তুই বিয়েতে যাবি না? আমি কিভাবে যাব বলো? সামনে সভাপতি নির্বাচন। এই অবস্থায় আমার পক্ষে 3 থেকে 4 দিনের জন্য বিয়েতে যাওয়া অসম্ভব। তুমি যাও, সমস্যা নেই, আমি বিয়ের দিন যাব। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার তো যেতে সমস্যা ছিল না, কিন্তু কিন্তু কি? মালার জন্য একটু টেনশন হচ্ছে। গত 2 দিন যাবত মেয়েটা আমাকে অতিরিক্ত জ্বালাইতেছে। দিনে রাতে শুধু মেসেজ আর কল দেয়। সব ঝামেলার মূলে আমার বাসার মানুষ। মালা ফোন কিনেছে, ভালো কথা। আম্মুর আমার নাম্বারটা কেন দিতে হবে? প্রথমবার ভালোভাবে কথা বলেছি, সম্পর্কে মামাতো বোন, আমিও ওইভাবে কথা বলেছি। এরপর থেকে প্রায় ফোন কল দেয়। কয়েকবার নর্মালি কল রিসিভ করেছি। আমি মামা মামির সাথে কথা বলি আর ওই মেয়ে দেখি কেমন করে তাকাই থাকে। যখন তখন ফোন দেয়, কি উল্টাপাল্টা কথা বলে। ধমক দিলে মামা বা মামির হাতে ফোন ধরিয়ে দেয়। মামা বা মামিকে তো কিছু বলতে পারি না। না পারছিলাম নাম্বারটা ব্লক করতে, না পারছিলাম ভালোভাবে কথা বলতে। এখন তো বিয়ের জন্য ওই বাড়িতে যেতে হবে। ওই মেয়ের আচরণ দেখে তোর বন্যা আবার হাইপার হয়ে যায়। এই চিন্তায় ভালো লাগছে না। এত কাহিনী তো আমায় বলনি। অসহ্যকর বিষয় নিয়ে আলোচনা করতেও আমার অসহ্য লাগে। তানভীর একটু ভেবে বলল, ভাইয়া ভেবো না, তোমার একটা থাপ্পড় খাইলেই সব ঠিক হয়ে যাবে। আবির বিরক্তির স্বরে জানাইলো, বাসায় যেদিন আসছিল ওই দিনই থাপ্পড় দিতে ইচ্ছে হয়েছিল। তোর বোন ব্যতীত আমি স্বইচ্ছায় কোনো মেয়েকে ছুঁতে চাই না বলে ওই মেয়ে এখনো আমার থাপ্পড় খায়নি। এখন কি করবা? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যদি মালার কারণে মেঘের চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ে, মালার খবর আছে, আমি ভুলে যাব সে আমার বোন হয়। তানভীর ভীতস্বরে বলে, ভাইয়া তোমার রাগটা কন্ট্রোলে রাখো প্লিজ। বনুরে মালার থেকে দূরে দূরে রাখো, আর পারলে বনুরে একটু সময় দিও। যাই হোক, এ পর্যন্ত ছিল আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব 36। পরবর্তী পর্বগুলো খুবই দ্রুত আসবে, শোনার জন্য চ্যানেলে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আর হ্যাঁ, টেলিগ্রামে আমাদের একটি গ্রুপ আছে, আপনারা যারা জয়েন করতে চান, আড্ডা দিতে চান, আমাদের গ্রুপে জয়েন করে ফেলবেন। গ্রুপের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে থাকবে, আপনারা চেক করে ক্লিক করলেই গ্রুপে জয়েন হয়ে যাবেন। আজকে আসছি, আল্লাহ হাফেজ। আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব 37, লিখেছেন সালমা চৌধুরী। তানভীরের সাথে বেশ কিছুটা সময় কথা বলে আবির নিচে আসছে। মেঘ সোফায় বসে টিভি দেখতেছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। আবির মেঘকে দেখেও না দেখার মতো করে রান্নাঘরে চলে গেছে। নিজের জন্য কড়া করে 1 কাপ কফি করেছে। কফির কাপটা হাতে নিয়ে আবির সিঁড়ির দিকে যাচ্ছে। মেঘ কপাল কুঁচকে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে। আবিরের মনের ভেতরের দুশ্চিন্তাগুলো চেহারায় ভেসে উঠেছে। অষ্টাদশী আবিরের তামাটে চেহারা দেখে বোঝার চেষ্টা করেছে আবির ভাইয়ের কি হয়েছে। মেঘ একবার ভাবছে জিজ্ঞেস করবে, কিন্তু সাহসও হচ্ছে না। আবির সিঁড়ি পর্যন্ত যেতেই মালিহা খান নিজের রুম থেকে বের হতে হতে আবিরকে ডাকলেন। আবির সিঁড়ির পাশে দাঁড়িয়ে পড়েছে। মালিহা খান সোফায় এসে বসলেন। আবিরের দিকে তাকিয়ে বললেন, তোর সাথে কথা আছে। আবির নির্বিকার কণ্ঠে বলল, আম্মু,
তুমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছ সেই বিষয়ে আমি কথা বলতে চাই না বলেই রাজশাহী থেকে ফেরার পর থেকে তোমার সাথে দূরত্ব রেখে চলছি। কথা বলতে চাই না বললেই কি সবকিছু এড়িয়ে যেতে পারবি? তোর কি বিয়ের বয়স হয়নি? বিয়ে কি করবি না? আবির তপ্ত স্বরে জানালো, বিয়ে করার সময় হলে নিজেই তোমাদের বলবো। মালিহা খান শুষ্ক কণ্ঠে বলে উঠলেন, আমি আমার ছেলের এই রূপ দেখবো বলে ছেলেকে বিদেশে পাঠাইনি। তোকে এত মনমরা দেখতে আমার ভালো লাগে না। আমি চাই তুই বিয়ে কর। একটু থেমে পুনরায় বললেন, জান্নাত মেয়েটাকে আমার খুব ভালো লাগছিল। এতদিন মেঘের টিউটর ছিল, এখন তো আর সে আমাদের বাসায় পড়ায় না। মেয়েটার খোঁজ নিতে তো সমস্যা নেই। আবির নিশ্চুপ। মেঘ হা হয়ে তাকিয়ে আছে বড় আম্মুর মুখের পানে। মেঘের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কিভাবে বলবে জান্নাত আপুর যে বিয়ে হয়ে গেছে, তাও আবার আসিফ ভাইয়ার সঙ্গে? মেঘ সহসা আবিরের মুখের পানে তাকালো। মালিয়া খান মেঘের দিকে তাকিয়ে বললেন, তোর কাছে জান্নাতের নাম্বার আছে? মেঘ বলে, জান্নাত আপুর? মেঘের কথার মাঝে আবির বলে ওঠে, ওর কাছে নাম্বার থাকবে কোথা থেকে? তুমি কি শুরু করছো আম্মু? মেয়েটা পড়াতে আসছিল, পড়াইছে আলহামদুলিল্লাহ, মেঘ চান্স পাইছে। মেয়েটাকে দাওয়াত দিয়ে খাওয়া মেয়েটাকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাইছো, গিফট দিতে চাইছো, সব ইচ্ছেই পূরণ করা হলো। এরপরও এই বিষয় নিয়ে কথা কেন ওঠে? মেঘ আহাম্মকের মতো আবিরের দিকে চেয়ে আছে। বলে দিলেই তো হয় জান্নাত আপুর বিয়ে হয়ে গেছে। আবির মেঘের দিকে চোখ রাঙিয়ে ইশারা করলো যাতে কিছু না বলে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, সামনে মাইশাপুর বিয়ে, তুমি বরং সেদিকে মনোযোগ দাও। আর বিয়ে বাড়িতে গিয়ে কোনোভাবে আমার বিয়ের কথা তুললে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ি থেকে চলে আসব। কথাটা মাথায় রেখো। মেইন গেট থেকে ভেতরে 2 কদম এগিয়ে আলী আহমদ খান উচ্চস্বরে বললেন, হয়েছেটা কি? মা ছেলের মধ্যে কি নিয়ে মলমালিন্য চলছে? আবির মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আব্বুকে কিছু বলবা না কিন্তু। বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কিছু না। আবির চলে গেছে। বড় আব্বুকে দেখে মেঘ টিভি বন্ধ করে চলে যাচ্ছে। আলী আহমদ খান সোফায় বসতে বসতে মালিহা খানকে শুধালেন, কি হয়েছে? মালিহা খান মনমরা হয়ে উত্তর দিলেন, কি আর হবে, বিয়ের কথা বলছিলাম, এজন্য রাগারাগি করেছে। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, তুমি ছেলেরে আর কিছু বইলো না, মাথাটা একটু ঠান্ডা হোক, আমি কথা বলবো। মালিহা খান শীতল কণ্ঠে জানালেন, ঠিক আছে। আজমাইশার গায়ে হলুদ। মালিহা খান আর আলী আহমদ খান গতকালই বিয়ে বাড়িতে চলে গেছেন। মালিহা খান মাইশাদের বড় ফুপ্পি, তাই ওনার দায়িত্ব একটু বেশি। আরো আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে আলী আহমদ খান স্ত্রীকে একা ছাড়তে রাজি নন। ডাক্তার দেখিয়ে গতকাল উনি নিজেই নিয়ে গেছেন। তানভীর ব্যতীত বাকিরা আজ বিয়ে বাড়িতে যাবে। আগে থেকেই বলা, আবির ইকবাল খানের গাড়ি নিয়ে যাবে। মামুনি, কাকিয়া, মেঘ, মিম আর আদিককে নিয়ে যাওয়ার দায়িত্ব আবিরের। মোজাম্মেল খান আর ইকবাল খান অফিস করে বিকেলের দিকে রওনা দিবেন। সকাল থেকে সাকিব আবিরকে কলের পর কল দিয়েই যাচ্ছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে বাড়িতে উপস্থিত হয়। সকালের নাস্তা করে ইকবাল খান আর মোজাম্মেল খান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। বাকিরা রেডি হচ্ছে। গায়ে হলুদের পাঞ্জাবি শাড়ি নেওয়ার দায়িত্ব ছিল আবিরের নিজের কিছু জামা কাপড় সহ সব ব্যাগ গাড়ির ডিকিতে রাখতে গিয়ে হঠাৎ কিছু একটা মনে করে বাড়ির ভেতরে ঢুকছে আবির। মিম, আদি, মামুনিরা ততক্ষণে রেডি হয়ে মেঘকে ডাকতে ডাকতে বেরিয়ে পড়েছেন। কাকিয়া আবিরকে জিজ্ঞেস করলেন, আবার কোথায় যাচ্ছিস? উত্তরে আবির জানালো, ওয়ালেটটা রুমে ফেলে এসেছি, তোমরা গাড়িতে বসো, আমি এক্ষুনি আসছি। হালিমা খান পুনরায় ডেকে বললেন, মেঘ রেডি হলো কিনা একটু দেখিস তো। আবির আচ্ছা বলে সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে উঠে রুম থেকে ওয়ালেট আর একটা জ্যাকেট নিয়ে বের হয়েছে। জ্যাকেটটা পরে ওয়ালেটটা চেক করতে করতে মেঘের দরজা পর্যন্ত এসে ডাকলো, আর কতক্ষণ লাগবে তোর? আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে। ত্রস্ত ঘুরে দাঁড়ালো সে। সঙ্গে সঙ্গে বিছানা থেকে জ্যাকেট টেনে গায়ে জড়িয়ে নিয়েছে। মেঘের হুড়মুড়ি কর্মকাণ্ডে আবির মেঘের দিকে তাকালো। মেঘের গায়ে এমন ভাবে জ্যাকেট জড়ানো দেখে আবির কয়েক সেকেন্ডের জন্য স্থির দৃষ্টিতে তাকায়। মেঘ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ কালো রঙের একটা গাউন পরেছে, সাথে আবিরের গিফট করা একটা গর্জিয়াস হিজাবও পরেছে। মেঘকে দেখে এত মায়াবী আর মোহময় লাগছে যে আবির দৃষ্টি সরাতে পারছে না। মেঘকে আপাতমস্তক দেখে
আবির মেঘের আটকে ওঠার কারণটা বোঝার চেষ্টা করলো। যদিও কিছু বুঝতে পারেনি, তবুও চোখ নামিয়ে সরি বলে রুম থেকে বের হতে যাচ্ছিল। মেঘ অস্বস্তি কাটিয়ে ডাকলো, আবির ভাই। আবির দরজার বাইরে থেকেই উত্তর দিল, হুম। মিমকে একটু ডেকে দিবেন প্লিজ। আবির বেলকনি থেকে ড্রয়িং রুমে একবার তাকালো, কোথাও কেউ নেই। আবির উচ্চস্বরে জানালো, সবাই বের হয়ে গেছে, মিমও গাড়ির কাছে চলে গেছে। কোনো সমস্যা? আমি কি কোনোভাবে হেল্প করতে পারবো? মেঘ কি করবে বুঝতে পারছে না। মিমকে বেশ কয়েকবার ডেকেছে, আদি আর মিম হই হুল্লোড় করে বেরিয়ে গেছে, তাই মেঘের ডাক মিম শুনেনি। আবির ভাইকে বলবে কিনা বুঝে উঠতে পারছে না। মেঘকে নিস্তব্ধ থাকতে দেখে মেঘকে নিস্তব্ধ থাকতে দেখে আবির পুনরায় মেঘের রুমে ঢুকেছে। আবির রুমে ঢুকতেই মেঘ আটকে উঠলো, বৃহৎ চোখে তাকালো। আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কি হয়েছে? মেঘ চিবুক নামিয়ে নিল। মেঘ এখনো জ্যাকেট জড়িয়েই দাঁড়িয়ে আছে। অষ্টাদশীর অশান্ত মন কেমন করে কাঁপছে, কথা আটকে আসছে। মাথা নিচু মাথা নিচু করে অনেক কষ্টে বলল, জামার চেইনটা লাগাতে পারছি না। আবির স্বাভাবিক ভঙ্গিতে মেঘের কাছে এগিয়ে এলো। আবিরের আগানোতে অষ্টাদশীর হৃদস্পন্দনের মাত্রা বাড়তে শুরু করেছে। আবির মেঘের কাছাকাছি দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, ওইদিকে ঘোর। মেঘ না চাইতেও আবিরের দিকে পিট করে দাঁড়ালো। জ্যাকেটটা ধরে রাখার শক্তিটুকু পাচ্ছে না। আবির জ্যাকেটে হাত দিতেই মেঘ জ্যাকেট ছেড়ে দিয়েছে। পড়ে যেতে নিলে আবির তাড়াতাড়ি জ্যাকেটটা ধরে বিছানার উপর রাখলো। হিজাবটা সম্পূর্ণ হিজাবটা দিয়ে সম্পূর্ণ পিঠ ঘুরা। আবির অতি সন্তর্পণে পিঠ থেকে হিজাবটা সরায়। সহসা অষ্টাদশীর উজ্জ্বল বর্ণের পিঠ উন্মুক্ত হয়। না চাইতেও আবিরের নজর পড়ে সেই অচ্ছদ্য পৃষ্ঠে, যেখানে পাশাপাশি দুইটা কৃষ্ণবর্ণের বিউটি স্পট ঝলমল করেছে। আবির ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নিল। আবিরের বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা দিক বিদিক ছুটছে, যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে এক্ষুনি। আবিরের সর্বাঙ্গ ঘামতে শুরু করেছে। আবিরের হাত কাঁপছে। অন্যদিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে জিপারের স্লাইডারে ছুতে গেলে উষ্ণ হস্তের 3 আঙুল মেঘের উন্মুক্ত পিঠ স্পর্শ করে। আবির আর মেঘ দুজনের গাত্র এবার একসঙ্গে কম্পিত হলো। আবিরের স্পর্শে অষ্টাদশীর অঙ্গে অব্যক্ত শিহরণ জাগছে। দেহের প্রতিটি শিরা উপশিরায় তুফান শুরু হয়ে গেছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে পড়েছে। মেঘ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, তবে তার দাঁড়িয়ে থাকার শক্তি ক্রমশ কমে আসছে। আবির তাড়াহুড়ো করে স্লাইডার টেনে উপরে উঠিয়ে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে পরনের জ্যাকেটটা খুলে ফেললো। মনে হচ্ছে সারা শরীর থেকে গরম বাতাস বের হচ্ছে। চোখের সামনে বারবার প্রেয়সীর উন্মুক্ত পৃষ্ঠ ভেসে উঠছে। নিচে এসে চেয়ার টেনে বসে এক নিঃশ্বাসে 1 গ্লাস পানি শেষ করলো। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। পকেটে থাকা ফোনটা অবিরত ভাইব্রেশন হচ্ছে। ফোন থেকে কল রিসিভ করলো। সাকিব কল দিয়েছে। কথা বলতে বলতে মেইন গেট পেরিয়েছে। মামুনি আর কাকিয়া গাড়িতে বসে আছেন। মিম আর আদি ছোটাছুটি করছে। কে সামনে বসবে সেটা নিয়েই 2 ভাই বোন বিবাদ করছে। আবিরকে বের হতে দেখে দুজনেই শান্ত হয়ে গেছে। অন্যদিকে আবিরের প্রস্থানের পরপরই অষ্টাদশী ধপ করে বিছানায় বসে পড়েছে। উন্মুক্ত পৃষ্ঠে আবির ভাইয়ের স্পর্শ অনুভব করতেই বারবার শিহরিত হচ্ছে মেঘের গাত্র। যাও ভেবেছিল জ্যাকেটটা পরবে, কিন্তু এখন মনে হচ্ছে গ্রীষ্মের প্রখর রোদে উড়ছে তার দেহ। কিছুক্ষণের মধ্যে নিচে নামলো মেঘ। আবির গেইটে তালা ঝুলিয়ে গাড়ির কাছে আসতেই শুনতে পেল 3 ভাই বোনের কথোপকথন। 3 জনই সামনে বসার জন্য উঠে পড়ে লেগেছে। আবির সেদিকে মনোযোগ না দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়লো। আকলিমা খান গাড়ির ভেতর থেকে ডাকলেন, কিরে তোরা কি গাড়িতে উঠবি? মেঘ বাকিদের উদ্দেশ্যে বলছে, শুন, আবির ভাই যে রাগী, গাড়িতে বসে ঘাড় ঘোরালেই দিবে মাইল। তোরা কেউ সামনে বস, আমি বরং পেছনেই বসবো। মেঘের কথা শুনে মিম আর আদি দুজনের দিকে তাকালো। আদি দৌড়ে এসে মায়ের পাশে বসে পড়েছে। আদির পিছন পিছন মিমও ছুটে এসে বলছে, আমিও আম্মুর সাথে যাব। মেঘ মনমরা হয়ে বলল, কি আর করার, তাহলে তো আমাকেই সামনে বসতে হবে। উপরে উপরে মনমরা ভাব দেখালেও মনের ভেতরে তার রাজ্য জয়ের খুশি। আদি একগাল হেসে বলল, মেঘাপু তুমিই বরং সামনে বসো।
মেঘ যে মনে মনে তাই চাইছিল এটা তো আর তারা জানে না। আবির ভাই গাড়ি চালাবে আর মেঘ পেছনে বসবে, তা হতেই পারে না। গতকাল রাত থেকেই প্ল্যান করে রেখেছে যেভাবেই হোক তাকে সামনে বসতেই হবে। মেঘ মিটমিটি হেসে গাড়িতে উঠেছে। আবির এতক্ষণ বেখেয়ালি থাকলেও পুরো ঘটনাই সে মনোযোগ দিয়ে শুনেছে। গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে হাত দিয়ে মুখ ঢেকে মুচকি হাসলো। আবির চাইলেই সবার মধ্যে মেঘকে সামনে বসতে বলতে পারতো না। মেঘ যে নিজে থেকে আবিরের পাশে বসার চেষ্টা করেছে, এতেই আবিরের মন প্রশান্তিতে ভরে গেছে। দিনকে দিন মেঘের করা পাগলামিগুলো আবিরকে তার প্রেয়সীর প্রতি আরো বেশি আসক্ত করে তুলছে। খানবাড়ির রাজপুত্র আর রাজকন্যারা ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আবিরের মামার বাড়ি ময়মনসিংহ বিভাগের ত্রিশালে। যানজট পেরিয়ে আসতে অনেকটা সময় লেগে যায়। আবির পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। মেঘ একবার রাস্তার দিকে দেখছে, মাঝে মাঝে আর চোখে আবিরকেও দেখছে। আবিরের দিকে যতবার তাকায় ততবারই বাসার ঘটনার কথা মনে পড়ে যায়। প্রতিবারই অষ্টাদশী লজ্জায় নুয়ে পড়ে। আকলিমা খান আর হালিমা খান সাংসারিক আলোচনা করতে ব্যস্ত। গাজীপুর চৌরাস্তা পেরিয়ে কিছু দূরে যাওয়ার পর আবির গাড়ির কাছ নামিয়ে দিয়েছে। শীতল পরিবেশ, রাস্তার পাশে বিশাল আকৃতির গাছ। মেঘ একমনে তাকিয়ে সেসব দৃশ্য দেখছে আর আপন মনে কত কি ভাবছে। অষ্টাদশীর অশান্ত মন ছোটাছুটি করছে কত শত প্রেমময় বার্তা। আচমকা আবির রাস্তার পাশে গাড়ি থামাতে মেঘ সহ বাকিরাও চমকে ওঠে। আবির মামুনি আর কাকিয়ের উদ্দেশ্যে বলে, তোমরা একটু বসো, আমি আসছি। 5 মিনিটের মধ্যে একটা শপিং ব্যাগ আর কিছু খাবার নিয়ে গাড়িতে উঠেছে। খাবারগুলো মিমদের দিয়ে শপিং ব্যাগটা মেঘকে দিয়ে বলল, এটা রাখ, পরে নিব। দীর্ঘ পথ অতিক্রম করে আবিরের মামা বাড়িতে পৌঁছালো। 3 মামার বাড়ি পাশাপাশি। বড় মামার বাড়ি 2 তলা বিল্ডিং। বিয়ে বাড়ির গেট অনেক দূর থেকেই সবার চোখে পড়েছে। গেটের কাছে অনেকেই অপেক্ষা করছে। মিমদের নামতে দেখে বরণডালা নিয়ে মালা ঘর থেকে বেরিয়ে আসছে। মেঘ বের হতে যাবে এমন সময় আবির মেঘের হাত টেনে 1000 টাকার নোট মেঘের হাতে দিয়ে আস্তে করে বলল, বরণ করলে এটা দিয়ে দিস। মেঘকে কেউ যেন কোনোভাবে কিছু বলতে না পারে, তাই আবির আগে থেকেই চোখ কান খোলা রাখার চেষ্টা করছে। আবিরের সামনে মালা বরণডালা ধরতেই আবির বিরক্তির স্বরে বলল, আমার এসব পছন্দ না, বরণ করলে ওদের কর। আবির বরণডালায় টাকা দিয়ে মালাকে পাশ কাটিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। মালা যথারীতি হাসি মুখে বাকিদের বরণ করলো। আবির একটু ভেতরে আসতেই সাকিব দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কত বছর পর তুমি আমাদের বাড়িতে আসছো, ভালো তো থাকতেই হবে। আবির স্বাভাবিক কণ্ঠে শুধালো, বাকিরা কোথায়? আছে, চলো। ততক্ষণে মেঘরাও বাড়িতে ঢুকে পড়েছে। আবির বারান্দায় পা রাখতে রাখতে সবার উদ্দেশ্যে সালাম দিল। সালামের উত্তর দিয়ে এক একজন এক এক প্রশ্ন করেছে। তাদের মধ্যে একজন বয়স্ক মহিলা বলে উঠলেন, এইটা বাবু না, কত বড় হইয়া গেছে, মাশাআল্লাহ। বাবুরে তো চেনার কোনো উপায়ই নাই। উঠান থেকে মেঘ কথাটা শুনে ফিক করে হেসে দিল। আবির ভাইয়ের মতো সুপুরুষ দেহি এত লম্বা চওড়া মানুষকে কেউ বাবু বলে সম্বোধন করছে, এটা শুনেই হাসি পাচ্ছে। তারপরও নিশ্চিন্ত হওয়ার জন্য মায়ের দিকে তাকিয়ে শুধালো, বাবু কে আম্মু? হালিমা খান বললেন, আবিরকে ওর নানা বাড়ির মানুষ ছোটবেলায় বাবু বলে ডাকতো। উনি তো বড় আম্মুর চাচি হন। আবির মৃদু হেসে শুধালো, নানু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তুমি ভালো আছো নি? আলহামদুলিল্লাহ। বেশ কিছুটা সময় আলাপচারিতা চললো। আবির মাইশার সঙ্গে দেখা করতে ভেতরে চলে গেছে। মাইশার রুমের সামনে এসে ডাকলো, আপু আসবো? মাইশা আবিরকে দেখেই মিষ্টি করে হাসলো। বিছানা থেকে নেমে জিজ্ঞেস করলো, কেমন আছিস ভাই আমার? কত বছর পর তোকে দেখছি। আবিরের ওষ্ঠদয় প্রশস্ত হলো। উত্তরে আবিরও বলল, তোমাকেও। আচ্ছা আপু, তুমি এই বিয়েতে খুশি তো? আলহামদুলিল্লাহ। আব্বু আম্মু খুশি থাকলে আমিও খুশি। শুধু একটাই ইচ্ছে, যার কাছে বিয়ে দিচ্ছে সে মানুষটা যেন ভালো হয়।
চিন্তা করো না, মানুষ হিসেবে ভাইয়া খুব ভালো। আমি খোঁজ নিয়েছি, তাছাড়া ওনার সাথে আমার দেখাও হয়েছে। ইনশাল্লাহ তুমি সুখী হবে। তুই দেখা করেছিলি? এর মধ্যে মিম, মেঘ আর আদিও মাইশা আপুকে দেখতে আসছে। মাইশা বরাবরই চাপা স্বভাবের একটা মানুষ, কখনো কারোর বাড়িতে বেড়াতেও যায় না, তবে ফোনে প্রায় সবার সঙ্গে কথা হয়। তাছাড়া মালিহা খান বেড়াতে আসলে ওনার মুখে বাসার সবার ওনার মুখে বাসার সবার কথাই শোনে, সেভাবেই চিনে সবাইকে। আবির ভ্রুকুচকে শুধালো, কেন ভাইয়া তোমায় কিছু বলেনি? কথা বলি না তো, বিয়ে ঠিক হওয়ার পর একদিন কথা হয়েছিল। আমার কথা বলতে খুব অস্বস্তি লাগে, উনি মাঝে মাঝে কল দেন, কিন্তু আমি রিসিভ করি না। আবির শপিং ব্যাগ আর নিজের পকেট থেকে একটা চিঠি বের করে মাইশা আপুর হাতে দিয়ে বলল, তুমি কথা বলো না বলো, তোমার জামাই মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমাকে দিয়ে এটা পাঠাইছে, এটা পরে ওনাকে কল দিতে বলেছে। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, রাস্তার ওই লোকটা কি আপুর বর ছিল? আবির মেঘের দিকে তাকিয়ে উপর নিচ্ছে মাথা নাড়ালো। মেঘ মুচকি হেসে বলল, মাশাল্লাহ, আপু ভাইয়া কিন্তু কিউট আছে। মাইশা লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। মাইশা কিছু বলার আগেই আবির মেঘকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, হইছে, তোরা আর পাকনামি করতে হবে না, আপুর হাজবেন্ড আপু বুঝবে, তোরা যা এখন। মেঘ, মিম আর আদি রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির পা বাড়াতেই মাইশা আবিরের হাতে চিমটি কেটে আস্তে করে বলল, আমার জামাইরে কিউট বলেছে, তাতে তোর এত জলে কেন? কাহিনী কি, কি চলে? তখনই রুমে মালার আগমন হয়। আবির মালাকে দেখেই থমথমে কণ্ঠে জবাব দিল, কিছু না। মালা বলল, ভাইয়া কেমন আছো? ভালো। আবির মাইশার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবির সাকিবের সঙ্গে থাকবে, তাই গাড়ি থেকে ব্যাগ নামিয়ে সাকিবের রুমে গেল। সাকিব আর মালারও সাকিব আর মালারাও সম্পর্কে চাচাতো ভাই বোন। মেঘ, মিম, দিশা, স্মৃতি, ওরা চারজন এক রুমে থাকবে বলে ঠিক করেছে। দিশা মালার আপন ছোট বোন, স্মৃতি সাকিবের ছোট বোন। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চার কাজিন মিলে পুরো বাড়ি ঘুরে দেখছিল। বিয়ে বাড়ি মানেই হইচই। বিকেল হতে হতে আত্মীয় স্বজনদের ভিড় জমতে শুরু হয়েছে। মেঘ, মিম আগেও কয়েকবার এসেছিল, তবে সেসব ছোটবেলার ঘটনা, এখন আর কিছুই মনে নেই তাদের। আবিরদের তিন মামার বাড়ি পাশাপাশি হওয়ায় তিনটা উঠান মিলে বাড়ির সামনে বিশাল মাঠের ন্যায় জায়গা। একপাশে খাবারের ব্যবস্থা করা হচ্ছে, আরেক পাশে গায়ে হলুদের স্টেজ করা হচ্ছে। সাকিব, মিলন, আবির, এমনকি আদিও স্টেজ সাজানোর কাজে ব্যস্ত। মেঘ আবিরকে দেখেই থমকে দাঁড়ালো, পা বাড়ালো সেদিকে। স্মৃতি পেছন থেকে ডাকলো, মেঘাপু কোথায় যাচ্ছ? স্টেজ সাজানো দেখতে। ঘুরবা না? তোমরা ঘুরো, আমি যাব না। মেঘ আর কোথায় যাবে? তার আবেগের কেন্দ্রবিন্দু তো আবির ভাই। আবির ভাইকে আবির ভাইকে দেখাতে যতটা শান্তি, সেই শান্তি আর কোথাও নেই। তাই মেঘ স্টেজের দিকে এগিয়ে আসলো। সাকিব মেঘকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছো মেঘবতী? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মেঘের কণ্ঠ শুনে আবির পেছন ফিরে মেঘকে দেখলো। চুলগুলো বেঁধে মাথায় ওড়না দিয়ে রেখেছে। আবির লাইটিং সেট করতে করতে শুধালো, খাইছিস কিছু? জি। সাকিব মেঘকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কিন্তু এখনো খায়নি। তুমি ভাইয়ার খোঁজ নিলে না কেন? আবির দাঁতে দাঁত চেপে সাকিবের দিকে তাকিয়ে বলে, বেশি কথা বললে তোর শরীরে তার পেঁচিয়ে দেব। মেঘ শীতল কণ্ঠে বলল, আমি তো জানতাম না। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, আমি খাইছি, সাকিব এমনিই মজা করছে। আবির সাকিবেরা কাজ করছে, মেঘ চেয়ারে বসে বসে তাদের কাজ করা দেখছে। কিছুক্ষণ পর স্মৃতি, দিশা আর মিমো চলে আসছে। সবাই চেয়ারে বসে গল্প করছে, অথচ মেঘের নজর আবিরের দিকে। আশেপাশে কে কি বলছে সেসবে কোনো মনোযোগ নেই তার। স্টেজ সাজানো প্রায় শেষের দিকে। তখন মালা একটা প্লেটে অনেক রকমের পিঠা নিয়ে আসছে। আবিরকে ডেকে বলছে, আবির ভাইয়া, তোমার জন্য পিঠা নিয়ে আসছি। মালার কথায় কোনরূপ প্রতিক্রিয়া দেখালো না। ফিরে তাকালো না। অথচ মেঘের ছ্যাদ করে রাগ উঠে গেছে। মনে পড়ে গেছে বাসায় আবির ভাইয়ের উপর ঢলে পড়তে যাচ্ছিল এই মালা আপু। আবির ভাইয়ের প্রতি তখন তীব্র ভালোবাসা অনুভব করতে না পারলেও সেদিন ঠিকই কেঁদেছিল সে। তবে এখন তো সে আবিরকে ভালোবাসে। আবির ভাই ভালোবাসুক বা না বাসুক, অষ্টাদশী মনে প্রাণে আবিরকে ভালোবাসে। আবিরের আশেপাশে সে কাউকে সহ্য করতে পারবে না। মেঘ ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। মালা পুনরায় বলল, পিঠাগুলো খেয়ে নাও ভাইয়া। আবির পেছনে না ফিরেই বলল, আমি খাবো না পিঠা, ওদের দে। হাত দিয়ে মেঘদের ইশারা করলো।
আবিরের কথাটা মালার পছন্দ হয়নি। অকস্মাৎ সাকিব বলল, 3 দিন যাবত এত কাজ করতেছি 3 দিন যাবত এত কাজ করতেছি, আমাকেও তো একটা পিঠা সাধতে পারিস। মালা সাকিবের উপর নিজের ক্ষোভ প্রকাশ করে মালা সাকিবের উপর নিজের ক্ষোভ প্রকাশ করে, তুই কি বাড়ির মেহমান যে তোকে আলাদা করে পিঠা দিতে হবে? সাকিব মন খারাপ করে বলল, আজ মেহমান হতে পারেনি বলে কেউ দামই দেয় না। মালা আর কথা বাড়ালো না মালা আর কথা বাড়ালো না মেঘের হাতে পিঠাগুলো দিয়ে চলে গেছে। পিঠাগুলো সে আবিরের জন্য আলাদা করে এনেছিল। নকশি পিঠার সবগুলোই লাভ আকৃতির। পিঠাগুলোর দিকে নজর পড়তেই দ্বিতীয় দফায় রাগ উঠে গেল মেঘের। মিম আর স্মৃতির দিকে পিঠাগুলো দিয়ে বলল, তোরা খা, আমি খাবো না। আবির সাকিবের দিকে তাকাতেই সাকিব জিজ্ঞেস করলো, কি হয়েছে মেঘবতী? পিঠা খাবে না কেন তুমি? আমাদের বাড়ির পিঠাগুলো কি অপরাধ করেছে যে তুমি তাদের ছুঁয়েও দেখছো না? মেঘ গম্ভীর মুখ করে উত্তর দিল, পিঠা খাবো, তবে এগুলো না। সাকিব বলে, এই মিলন এই মিলন মেঘবতীর জন্য, আচ্ছা মিলনকে ডাকছে, ওকে। এই মিলন মেঘবতীর জন্য পিঠা নিয়ে আয়। যত জাতের পিঠা আছে সবগুলো নিয়ে আসবি। মেঘ ব্রকুচকে বলল, আমি এখন খাবো না পিঠা। মিলন সেসবে পাত্তা দেয়নি। কিছুক্ষণের মধ্যেই বড় প্লেট দিয়ে অনেক প্রকারের পিঠা এনে মেঘকে দিয়েছে। মেঘ না চাইতেও 2 থেকে 1টা পিঠা খেয়েছে। আবির লাইটিং এর কাজ শেষ করে মেঘের পাশের চেয়ারে বসেছে। মেঘ আবিরের দিকে প্লেট এগিয়ে দিয়ে বলল, নেন পিঠা খান। আবির 2 হাত সামনে এগিয়ে দিয়ে বোঝালো, হাতে ময়লা, খাবে কি করে? মেঘ মনিতা ছাড়াই বলল, হাত ধুয়ে আসুন। আবির রাশভারী কণ্ঠে বলে, কষ্ট লাগছে। মেঘ মুচকি হেসে আস্তে করে বলল, খাইয়ে দিব আমি? আবির বলে, দিলে তো খারাপ হয় না। মেঘ কথাটা মজা করে বলেছিল, আবির ভাই যেভাবে রাজি হয়ে যাবে এটা ভাবেনি। আবিরের পছন্দ মতো কয়েকটা পিঠা খাইয়ে দিয়েছে। হঠাৎ আবিরের চোখে পড়ে বড় মামার সঙ্গে আবিরের আব্বু বাড়িতে আসছেন। আবির মেঘকে বলে, আর খাবো না, তুই খা। আবির তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে স্টেজে চলে গেছে। স্টেজের বাকি কাজ করছে। আবির ভাইয়ের অকস্মাৎ পরিবর্তন দেখে মেঘ ব্রুকুচকে তাকিয়ে রইল। মনে মনে ভাবছে, এই বেটার সমস্যা কি? মাঝে মাঝে মনে হয় ওনার মতো রোমান্টিক মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই। আবার মাঝে মাঝে মনে হয় ওনার মতো পাষাণ আর একটাও নেই। উনি এমন কেন? আলী আহমদ খান মিম আর মেঘকে দেখে হাসি মুখে প্রশ্ন করলেন, তোমরা কখন আসছো? বড় আব্বুর কণ্ঠস্বরে মেঘের ধ্যান ভাঙে। মিম স্বাভাবিক কণ্ঠে বলে, দুপুরের দিকে আসছি বড় আব্বু। আবিরের বড় মামা শুধালেন, খাওয়া দাওয়া করেছো নাকি শুধু পিঠাই খেতে দিছে তোমাদের? মেঘ আলগোছে হেসে উত্তর দিল, আমরা এসেই ভাত খেয়েছি, এখন আবার পিঠা খাচ্ছি। মামা পুনরায় বললেন, বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে, যা ইচ্ছে হবে নিজের হাতে নিয়ে খাবে, সেটা হোক গাছের ফল বা হোক ঘরের কোনো খাবার। মিম আর মেঘ একসঙ্গে বলল, আচ্ছা বড় মামা। হঠাৎ করেই বাড়ির পরিবেশ বদলে গেছে। হই হুল্লোড় যেন 3 গুণ বেড়ে গেছে। মাইশার শ্বশুর বাড়ি থেকে বেশ কয়েকজন গায়ে হলুদের শাড়ি, মেহেদি আর কি কি নিয়ে আসতেছে। আবির আগন্তুকদের কয়েক আবির আগন্তুকদেরকে কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করলো। 4 থেকে 5টা অল্প বয়স্ক মেয়ে, সাথে 5 থেকে 7টা ছেলে। মালা গেটের সামনে গিয়ে তাদের বরণ করেছে। স্মৃতি আর দিশাও গেটের কাছে চলে গেছে। মিম যেতে নিলেই আবির ধমক দেয়। আবিরের ধমকে মিমের সঙ্গে সঙ্গে মেঘও কেঁপে উঠেছে। আবির আবির মেঘ আর মিমকে উদ্দেশ্য করে বলল, তোরা এখন রুমে যা। মেহমান যাওয়ার আগ পর্যন্ত তোদের এক বোনের ছায়াও যদি আমি দেখি তাহলে খবর আছে বলে রাখলাম। মেঘ মাথা নিচু করে বলল, আপুকে হলুদ লাগাবো না? আবির বিরক্তির স্বরে বলল, রাতে লাগাইস, এখন যা। মেঘ আর মিম দুজনেই মাথা নিচু করে একে অপরকে অভিযোগ জানাতে জানাতে রুমে চলে গেছে। এতদিন তানভীর ভাইয়া এমন করেছে, মিম আর মেঘ দুজনকে অতিরিক্ত শাসনে রেখেছে। এবার তানভীর ভাইয়া আসেনি, তাই ভেবেছিল একটু আনন্দ করবে। সব আনন্দে আবির ভাই পানি ঢেলে দিল। সন্ধ্যার পরপরই মেহমান চলে গেছে। মাইশা আপু মিম আর মেঘকে খুঁজে না পেয়ে দিশাকে দিয়ে ডেকে পাঠাইছে। মাইশা আপুর 4 বান্ধবী এসেছে। মালা আপুরও 3টা বান্ধবী এসেছে। এছাড়াও খালাতো মামাতো বোনেরা তো আছেই। সন্ধ্যার পর থেকে বাড়িতে শাড়ি পরার ধুম পড়েছে। মিম আর মেঘ বিছানার একপাশে বসে সবার সাজগোজ করছে। মাইশা আপু বারবার দুজনকে শাড়ি পরতে বলেছে। মিম শাড়ি 2 চোখে সহ্য করতে পারে না, কিন্তু সবার শাড়ি পরা দেখে মেঘের খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। তবে আজ পর্যন্ত কখনো শাড়ি পরেনি সে, তাই শাড়ি সামলাতে পারবে না ভেবে ভয় পাচ্ছে।
মাইশাপুর এক বান্ধবীকে দেখে হঠাৎ মেঘের রাকিবের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। জান্নাতাপুর বিয়েতে কত সুন্দর করে সেজে আসছিল। রাকিব ভাইয়ের গার্লফ্রেন্ডকে দেখে সেদিন মেঘেরও শাড়ি পরতে ইচ্ছে হয়েছিল, তবে আজ আর সাহস পাচ্ছে না। আচমকা মাইশা আপু মেঘের দিকে তাকিয়ে জোর গলায় বললেন, মেঘ তুমি কিন্তু শাড়ি পরবে, একদম না শুনবো না। পরবে মানে পরবেই। আপু আমি তো কখনো শাড়ি পরিনি, তোমার যেভাবে সুবিধা হবে সেভাবেই পরানো হবে, তুমি চিন্তা করো না। মিমের এসব শাড়ি পরা দেখতে দেখতে মিমের এসব শাড়ি পরা দেখতে দেখতে আর ভালো লাগছে না। মেঘ শাড়ি পরবে শুনে মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘও রেডি হয়ে ওয়াশরুমে গেছে। মেঘও রেডি হতে ওয়াশরুমে গেছে। মাইশা আপু মিটি মিটি হাসছে। মাইশা আপুর বেস্ট ফ্রেন্ড জিজ্ঞাসু চোখে প্রশ্ন করলো, কিরে হাসছিস কেন? মাইশা আশেপাশে দেখে বান্ধবীর কানে কানে বিড়বিড় করে বলল, আবিরের কথা বলছিলাম না তোকে, ওর চাচাতো বোন মেঘ। আমি শিওর আবির মেঘকে পছন্দ করে, কিন্তু কিছু বলতে পারছে না। মেঘকে শাড়ি পরাচ্ছি যাতে আবিরের রিয়াকশন বুঝতে পারি, বুঝলি? উফ, কত কাহিনী। যাই হোক, এ পর্যন্ত ছিল আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব 37। পরবর্তী পর্বগুলো খুবই দ্রুত আসবে, শোনার জন্য চ্যানেলে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজেদের যত্ন নেবেন। আজকে আসছি, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, যারা যারা আড্ডা দিতে চান তারা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন দিতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে থাকবে। আপনারা সেখান থেকে ডিরেক্ট আমাদের গ্রুপে জয়েন দিয়ে আড্ডা দিতে পারেন। আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব 38 লিখেছেন সালমা চৌধুরী। মাইশার শ্বশুর বাড়ির লোকজন চলে গেছে অনেকক্ষণ হলো, তবুও মেঘ মিমের পাত্তা নেই। আবির আদিকে দিয়ে ডেকে পাঠিয়েছে, অথচ মেঘার মিম এখনো নামছে না। হঠাৎ আবিরের মনে হলো মেঘের জন্য সে আলাদা করে গায়ে হলুদের ড্রেস নিয়ে আসছিল, যেটা আবিরের ব্যাগেই আছে। আবির সাকিবদের ঘরে গিয়ে ড্রেসটা বের করে দেখছে। গায়ে হলুদ উপলক্ষে সবার জন্য রানী গোলাপি রঙের শাড়ি পাঞ্জাবি আনা হয়েছে। কালার পছন্দ করার দায়িত্ব আবিরের ছিল, তাই হলুদ রং বাদ দিয়ে অন্য রঙকেই প্রাধান্য দিয়েছে সে। শাড়ি পাঞ্জাবি কেনার দিনই মেঘের জন্য একটা ড্রেস কিনেছিল, কিন্তু বাসায় আসার পর সেই জামা দেখে মন ভরছিল না। তাই গতকাল রাতে মার্কেটে গিয়ে অনেক খুঁজে মেঘের পছন্দ মতো রানী গোলাপি রঙের একটা ড্রেস নিয়ে আসছে। ড্রেসটা পরলে তার স্প্যারোকে কেমন লাগবে সেটাই ভাবছে। কিছু একটা ভেবেই নিজের মাথায় গাঁটটা মেরে আনমনে হেসে ফেললো। ড্রেসটা শপিং ব্যাগে ভরে মালাদের ঘরের সামনের উঠান পর্যন্ত আসতেই মালিহা খান ডাকলেন, এসে থেকে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? ভাবি বলল আসার পর নাকি অল্প ভাত খাইছিলি, তোর কি খিদে পায় না? পিঠা দিব তোকে নাকি ভাত খাবি? এখন কিছু খাবো না আম্মু, বিকেলে পিঠা খাইছি, ক্ষুধা লাগলে খাবো, তুমি টেনশন করো না। আবির মায়ের সাথে কথা বলে যেই না ঘরে ঢুকতে যাবে, তখনই সামনে মালা এসে হাজির হলো। আবিরের কণ্ঠ শুনেই নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। মালা উত্তেজিত কণ্ঠে শুধালো, ভাইয়া তোমার কি কিছু লাগবে? আমায় বলো, আমি এক্ষুনি দিচ্ছি। আবিরের হাতের শপিং ব্যাগ দেখে পুনরায় প্রশ্ন করলো, শপিং ব্যাগে কি? শপিং ব্যাগে কি? আবির রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, সে যাই থাকুক, তোর ভাবতে হবে না। আর আমার কিছু লাগলে আমি নিজেই নিতে পারবো, তুই নিজের চরকায় তেল দে। আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে মালা মাথা নিচু করে মনে মনে বলল, আমারই তো ভাবতে হবে, আমি যে তোমাকে ভালো। আবির ধমক দিল, রাস্তা থেকে সরে দাঁড়া। মালা তড়িঘড়ি করে সরে দাঁড়ালো। আবিরকে যেতে দেখে মালাও নিজের রুমে সাজতে চলে গেছে। আবির বারান্দা পেরিয়ে দোতলায় যাওয়ার জন্য কয়েক সিঁড়ি উঠতেই আচমকা আলতারাঙা একটা পা চোখে পড়লো। পায়ের মালিক দোতলা থেকে নামছিল। সিঁড়িতে একবার রেখেই যেন থমকে দাঁড়িয়েছে। আবির স্বাভাবিকভাবে চোখ তুলে তাকাতেই আশ্চর্য বনে গেল। চোখ পড়ে এক মায়াবিনীর দিকে, সহসা মুগ্ধ আঁখিতে তাকায়। সেই মায়াবিনী যেন মায়ার জাল বিছিয়ে রেখেছে। আবিরের মতো হাজারো সুপুরুষ যুবক তার এই রূপে ঝলসে যাবে। বাঙালি স্টাইলে রানী গোলাপি রঙের শাড়ি পরিহিতা মায়াবিনীর কোমর ছড়ানো চুলগুলো অতিশয় ধীর গতিতে উড়ছে। মুখে হালকা মেকআপ, চোখে আইলাইনারের সঙ্গে গাঢ় করে কাজলও লাগানো, চোখে লাল রঙের টকটকে লিপস্টিক, গলায় হালকা গহনা, তার সঙ্গে কোমরের বিছা। আবির কিংকর্তব্য বিমূঢ় বিস্ময় চোখে মায়াবিনীকে আপাদমস্তক দেখলো। বাকরুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে সেই আঁখি জোড়ায়। মায়াবিনীর দিকে তাকিয়ে উপরের সিঁড়িতে পা রাখতে গিয়ে হোঁচটকে পড়তে নিলে সঙ্গে সঙ্গে হ্যান্ডরেলে ধরে কোন রকমের নিজেকে সামলালো।
আবিরকে হোঁচট খেতে দেখে মায়াবিনী কয়েক সিঁড়ি নেমে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে আপনার? মায়াবিনীকে কাছে আসতে দেখে আবির তৎক্ষণাৎ 2 থেকে 3 সিঁড়ি নিচে নেমে নেশাক্ত কণ্ঠে বিড়বিড় করে কি যেন বলল। মায়াবিনী শুধু শেষে বলা উফটাই শুনতে পেয়েছে। মায়াবিনী চিন্তিত স্বরে শুধালো, আপনি ঠিক আছেন তো? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, তুই কি ঠিক থাকতে দিচ্ছিস? আবিরের প্রশ্ন শুনে মায়াবিনী অপলক দৃষ্টিতে তাকালো। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করলো, শাড়িতে কেমন লাগছে আমায়? আবির পুনরায় তাকালো। ক্লান্তহীন অমত্ত চেয়ে রইল কিছুটা সময়। মেঘ তির্যক চোখে চেয়ে আছে। মুখে তার মিষ্টি হাসি। আবিরের ঘোর যেন কিছুতেই কাটছে না। দৃষ্টি তার সরছেই না। মনে হচ্ছে মায়াবিনীকে দেখার ব্যাকুলতা এই জন্মে আর শেষ হবে না। মৃত্যু ব্যতীত মায়াবিনীর মায়ার জাল থেকে বের হতে পারবে না সে। মেঘ পুনরায় প্রশ্ন করলো, কেমন লাগছে বললেন না? মেঘের কথায় আবিরের মনোযোগে বিঘ্ন ঘটে। আবির আবির আবেশিত কণ্ঠে বলল, মায়াবিনী। আবির ভাইয়ের মুখে মায়াবিনী শব্দটা শুনে অষ্টাদশী লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ব্লাশ দেয়া কপল আরো বেশি রক্তিম বর্ণ ধারণ করেছে। ডিসেম্বরের তীব্র শীতেও অষ্টাদশীর নাকে ঘাম চিকচিক করছে। প্রিয় মানুষের মুখে নিজের প্রশংসা শুনে অষ্টাদশীর কলেবরে অন্যরকম শিহরণ জাগছে। এতক্ষণ আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকলেও এখন লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। আবির গলা খাকারি দিয়ে বলল, হাতটা দেখি। আবির নিজের হাত বাড়ালো। মেঘ ডান হাত একটু এগোতেই আবির মেঘের হাত ধরে এক সিঁড়ির উপরে উঠে মেঘের ডান হাতের কনিষ্ঠা আঙুল মুখের কাছে নিল। মেঘের কনিষ্ঠা আঙুল ব্যতীত বাকি আঙুলগুলো স্থান পেল আবিরের গালে। আবিরের গালে থাকা খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ করতেই অষ্টাদশীর বুকের ভেতরে উথাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে। আবির মেঘের কনিষ্ঠা আঙুলে আস্তে করে কামড় দিল। অমনি অষ্টাদশী কেঁপে উঠল। মেঘের অস্বস্তি বুঝতে পেরে আবির হাত ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালো। আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে বলল, আমায় সুন্দর লাগছিল বলে তুই এতদিন নজর আমায় সুন্দর লাগছিল বলে তুই এতদিন নজর কাটিয়েছিলি, আমি কাটালাম। মেঘ নিস্তব্ধ নিরেট দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে বলল, মানুষ মারার প্ল্যানটা কার? মানে মানুষ মারার প্ল্যানটা কার? আবির আর কি জিজ্ঞেস করছে মেঘকে। মেঘ বলে, মানে তুই তো কোনোদিন শাড়ি পরিসনি, আজ হঠাৎ শাড়ি পরার কারণ কি? মেঘ আমতা আমতা করে বলল, মাইশা আপু জোর করলো শাড়ি পরার জন্য। আপু আর আপুর বান্ধবী মিলেই আমায় সাজিয়ে দিয়েছে, তাই তো বলি। কি? কিছু না, পড়েছিস ভালো কথা। তোর জন্য শাড়ি আনা হয়নি, এই যে তোর ড্রেস। শাড়িটা পাল্টে ড্রেসটা পরে নিচে আসবি। মেঘ শপিং ব্যাগটা হাতে নিয়ে একটু দেখলো, তারপর মন খারাপ করে বলল, আনা হয়নি মানে? শাড়িটা তো মাইশা আপুই আমায় দিয়েছে, ওখানেই তো অনেক শাড়ি ছিল। এত বেশি বুঝিস কেন? শাড়ি বেশি থাকলেই কি পরতে হয়? একটু থেমে পুনরায় বলল, তুই এভাবে সেজে স্টেজে গেলে মাইশাপুর বদলে সবাই তোকেই হলুদ লাগাতে আসবে। তার থেকেও বড় বিষয়, বিয়ে বাড়িতে এত এত মানুষ, কত বাজে মেন্টালিটির ছেলে আছে। কখন কোন ছেলে কি বলে ফেলবে, তখন তো গাল ফুলাইয়া কান্না শুরু করে দিবি। আমি তানভীর না যে সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখবো। কোনো সমস্যা হলে ঠান্ডা মাথায় সমাধান করব। বাই এনি চান্স কোনো ছেলে উল্টাপাল্টা কিছু বললে তখন আমার হাত উঠে যাবে। আমি বিয়ে খেতে আসছি, মারপিট করার জন্য নয়। তুই কি চাস তোর জন্য আমি বিয়ে বাড়িতেও মারপিট করি? মেঘ ডানে বামে মাথা নেড়ে উচ্চস্বরে বলল, না। আবির মোলায়েম কণ্ঠে বলল, যদি বিয়ে বাড়িতে কোনো রকম ঝামেলা না চাস তাহলে এসব মেকআপ তুলে ড্রেসটা পরে সিম্পললি নিচে আসবি। আর যদি মনে হয় সবাই শাড়ি পরেছে তাই তোকেও শাড়ি পরতে হবে, তাহলে এভাবেই যেতে পারিস। চয়েস ইজ ইয়োর্স। মেঘ আর কিছু বলল না। শপিং ব্যাগটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। মন খারাপ হওয়ার বদলে অষ্টাদশীর চোখে মুখে প্রখর উজ্জ্বলতা। আবির ভাইয়ের বলা মায়াবিনী শব্দটা বারবার কানে বাজছে। আবির ভাই যে তাকে নিয়ে চিন্তা করে এটা ভাবতেই মেঘের হৃদয়ে প্রশান্তির হাওয়া বয়ে গেল। আবিরের দৃষ্টি মেঘেতে নিবদ্ধ। অকস্মাৎ বুকে হাত রাখলো। মস্তিষ্কের নিউরনে অবিরাম বাজছে, তোর রূপে এই আবির বিধ্বস্ত। মানসিক টানাপোড়েনে ভুগছে সে। অশান্ত মনকে শান্ত করার কোন শব্দ খুঁজে পাচ্ছে না। হৃদয়ে গান বাজছে, ये दिल पागल बना बैठा, इश्क इश्क अब तू है सम
যাই হোক, যে কোনো একটা কিছু হবে হিন্দিতে, হিন্দিটা আর কি ইংলিশে লিখে রাখছে, ব্লা 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 ব্লা, আমি পড়তে পারবো না। আচ্ছা, লাস্টে কি লিখছে, দিখে তুম দিখে তুজমে মেরি দুনিয়া তু বাঞ্জারে। আচ্ছা যাই হোক, কিছু একটা হবে ব্লা ব্লা, আর না পড়লাম। যতক্ষণ অষ্টাদশীকে দেখা যাচ্ছিল আবির ততক্ষণ দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়েছিল। অষ্টাদশী আড়াল হতেই আবির ধপ করে সিঁড়িতে বসে পড়েছে, হাত দিয়ে চোখ মুখ ঢেকেছে, বক্ষপিঞ্জরে উথাল পাথাল ঢেউ। তখনই সাকিব আসছে, আবিরকে সিঁড়িতে বসে থাকতে দেখে চিন্তিত স্বরে শুধালো, কি হয়েছে ভাইয়া, এখানে বসে আছো কেন? আবির চোখ মুখ থেকে হাত সরিয়ে সাকিবের দিকে তাকিয়ে শ্বাস ছেড়ে বলল, সাকিব রে, আমি শেষ। সাকিব আবিরের কাছাকাছি এসে শুধালো, কি হয়েছে বলবা তো? যত দিন যাচ্ছে আমি ওর প্রতি তত বেশি আসক্ত হয়ে যাচ্ছি। মায়াবিনীর মায়া কাটানোর ক্ষমতা যে আমার নেই। মায়া কাটানোর দরকার কি? তুমি তো মেঘবতীকেই ভালোবাসো, বিয়ে করে নাও, তাহলে এই মায়ার বাঁধন আরো বেশি শক্ত হবে। তোমাদের দুজনকে পাশাপাশি দেখলে আমার যে কি ভালো লাগে। সাকিব মাথা চুলকে শুধালো, ভাইয়া তুমি না বলছিলা দেশে আসার 3 মাসের মধ্যে বিয়ে করবা? এখন তো 6 মাস হয়ে যাচ্ছে, বিয়ে করছো না কেন? বিয়ে করছো না কেন? বিয়ের কথা শুনতে আবিরের চোখে মুখে বিষণ্ণতা ছেয়ে গেছে। মামা মামিরা ব্যতীত আবিরের ফুর্তির ঘটনা আর কেউ জানে না। আবির নিজে থেকে সাকিবকেও কিছু বলেনি। আবির সিঁড়ি থেকে উঠে যেতে যেতে বলল, পরিস্থিতি বলতে একটা শব্দ আছে, জানিস তো? আমি এখন পরিস্থিতির অধস্তনে বন্দী। পরিস্থিতি যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যেতে বাধ্য। সাকিব কিছুই বুঝলো না। আবিরকে প্রশ্ন করার আগেই আবির সেই জায়গা ত্যাগ করলো। আশেপাশে না তাকিয়ে সোজা সাকিবের রুমে চলে গেল। রুমে ঢুকেই বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়লো। বক্ষে তার তীব্র কম্পন। পৃথিবীর সবার চোখ অদম্য গুরুগম্ভীর আর শক্তপোক্ত পৃথিবীর সবার চোখে অদম্য গুরুগম্ভীর আর শক্তপোক্ত ব্যক্তিটা আজ এক মায়াবিনীর রূপে বিধ্বস্ত হয়ে গেছে। এত বছর বুকের ভিতরে চেপে রাখা অনুভূতিরা যেন খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। অষ্টাদশী কি করে বুঝবে তাকে এই রূপে দেখে আবিরের হৃদয়ে কতটা তোলপাড় চলছে? 20 মিনিট কেটে গেল। 20 মিনিট কেটে গেল। আবিরের এক হাত মাথার নিচে, অপর হাত বুকের বাঁ পাশে। আচমকা চোখ মেলে তাকায়, ঠোঁটের কোণে দুষ্ট হাসি। বিছানার পাশে রাখা ফোনটা হাতে নিল। গ্যালারিতে ঢুকি প্রথম ছবিটাতে চাপ দিল। অমনি মেঘের শাড়ি পরা একটা ছবি ভেসে উঠেছে। মেঘের চোখ ফাঁকি দিয়ে কিছুক্ষণ আগেই 2টা ছবি তুলেছিল আবির। সেখান থেকে একটা ছবি সুদীর্ঘ মনোযোগ দিয়ে দেখছে। কাজল কালো চোখ, লজ্জায় লালিত মুখমণ্ডল, ওষ্ঠদয়ে মায়াবী হাসি। আবিরের অশান্ত মন জানান দিচ্ছে মায়াবিনীর মায়াজালে আবিরের মৃত্যু নিশ্চিত। আবির ফেসবুকে ঢুকে নিজের টাইমলাইনে একটা পোস্ট করে, মনের বিরুদ্ধে নিজেকে নিয়ন্ত্রণ করার চেয়ে যুদ্ধে শহীদ হওয়া বোধ হয় অধিকতর শান্তিপূর্ণ। নিচে ছোট করে লিখেছে, বেস্ট সারপ্রাইজ এভার। আবির পুনরায় মেঘের শাড়ি পরা ছবিটা বের করেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। অকস্মাৎ ফোনের যান্ত্রিক আওয়াজ বেজে উঠলো। তানভীর কল করেছে। আবির রিসিভ করতেই ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, ভাইয়া তুমি ঠিক আছো? বনু ঠিক আছে তো? আবির মৃদু হেসে উত্তর দিল, তোর বোন বোধহয় সিদ্ধান্ত নিয়েই নিছে আমায় না মেরে থামবে না। কেন, কি হয়েছে? বনু কিছু করেছে? রাগে বকা দাওনি তো আবার? তোর বোন এমন রূপে আমার সামনে আসছে, ধমক দেয়া তো বহুদূর। তুমি তো কি, বনু কেমন রূপে আসছে? তুই না আমার সম্বন্ধী হোস, ছোট বোনের প্রেমালাপ শুনতে চাস? লজ্জা লাগে না তোর? আচ্ছা সরি, তোমরা ঠিকঠাক থাকলেই হলো। তোমাদের দুজনকে একসাথে পাঠিয়ে এখন টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার স্ট্যাটাস দেখে আরো বেশি ভয় লাগছিল, তাই তাড়াতাড়ি কল দিলাম। কিছুক্ষণ আগে মাইশা আপু কল দিয়েছিল আমায়, যাইনি বলে রাগারাগি করেছে। আমি বলেছি সকাল সকাল চলে আসব। আচ্ছা সাবধানে থাকিস, আর আসার সময় আমার বাইকটা নিয়ে আসিস। আচ্ছা রাখছি। ভাইয়া শুনো। হ্যাঁ বল। বোনের সাথে রাগ দেখিও না প্লিজ। এখন রাগ দেখানোর অবস্থায় আমি নেই। তোর বোনকে নিয়ে পালাইয়া না যায় এই টেনশনে আছি। রাখছি। আবির কল কেটে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসছে। তানভীর আহাম্মকের মতো বসে আছে। বনু কি করেছে? ভাইয়ার কি হয়েছে? কি বললো? সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আবির ভাইয়া পরিবারের জন্য এত দৃঢ় সংকল্প নিয়ে হুট করে পালিয়ে যাওয়ার কথাই বা বলছে কেন? ভাইকে কল দিয়েও লাভ নেই। মাঝে মাঝে তানভীর ভাবে ভাইয়ার সম্বন্ধী না হয়ে শালা হলেই ভালো হতো। মজার ছলেও অন্ততপক্ষে ভাই কিছুটা তাকে বলতো, যাতে ভাইয়ের মনোভাব বুঝতে পারতো সে। আবির কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বের হয়েছে।
রানী গোলাপি রঙের পাঞ্জাবি পরায় আজ আবিরকে অন্যরকম সুন্দর লাগছে। সাদা কালো আর ধূসর রঙের ভিড়ে উজ্জ্বল বর্ণটা আবিরকে বেশ মানিয়েছে। প্যান্ডেলে ঢুকতে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো মেঘ কোথাও নেই। মিম, দিশা আরো কয়েকজন মিলে গল্প করছে। আবিরের মিমকে ডেকে জিজ্ঞেস করলো মেঘ কোথায়। মিমও আশেপাশে তাকাচ্ছে, ধীর কণ্ঠে বলল, আপুকে তো দেখছিলাম নিচে আসছিল, এখন তো দেখছি না। রুমে গিয়ে দেখে আসবো ভাইয়া, তোর যেতে হবে না। আবির দুপা এগোতেই সাকিব ছুটে আসছে, আতঙ্কিত কণ্ঠে বলল, ভাইয়া তুমি এতক্ষণে আসছো? তোমার মেঘবতী তো সেজেগুজে নিচে আসছিল। ওই ওই নে মালা আর ওর দুই বান্ধবী কথা বলছিল। কি কথা বলছে? কি কথা বলছে তা তো শুনি নাই, কিন্তু দেখলাম মেঘবতী মুখ গোমরা করে উপরে চলে যাচ্ছে। তখন আব্বু চাচ্চু আমায় ডেকে নিয়ে গেছে, কিছু প্রয়োজনীয় জিনিস আনার দরকার ছিল। তাড়াহুড়োতে রুম পর্যন্ত যেতে পারছিলাম না। ফোনটাও রুমে চার্জে রেখে আসছি, তাই জানাতেও পারছিলাম না। কাজ শেষে দৌড়ে আসছি। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যে ভয়টা পাচ্ছিলাম। আবির ঝড়ের গতিতে মেঘেদের রুমে গেছে। রুমে কেউ নেই, বিছানার উপর শাড়ি কসমেটিক্স এলোমেলো পড়ে আছে। আবির আশেপাশের 2 থেকে 3টা রুম চেক করলো, কোথাও কেউ নেই। হঠাৎ সিঁড়ির দিকে নজর পড়তেই ছুটলো সেদিকে। ছাদ জুড়ে ঝলমল করছে লাল, নীল আর সবুজ রঙের আলো। তার একপাশে মেঘ দাঁড়িয়ে আছে, হাতে একটা গাছের ডাল, যেটা দিয়ে ছাদের রেলিং এ অনবরত আঘাত করছে। মেঘ ড্রেস পরে নিচে নামতেই চোখ পড়ে মালা আপু আর তাদের বান্ধবীদের দিকে। তারা কোনো বিষয় নিয়ে গভীর আলোচনায় মগ্ন। মেঘ সেসবে পাত্তা না দিয়ে দুপা এগোতেই কানে আসে, আবির ভাইয়ের সাথে আমার 2 বছর যাবৎ ফোনে কথা হয়, প্রায় ভিডিও কলে কথা হয়। আমি যে ওনাকে ভালোবাসি এই কথাটা এখনো বলিনি, আজকে সুযোগ পেলে ভাইয়াকে বলে ফেলবো। তোরা আমায় বুদ্ধি দে, কিভাবে বললে উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন। কথাগুলো কথাগুলো কানে আসতেই মেঘ স্তব্ধ হয়ে গেছে, দাঁতে দাঁত চেপে ক্রোধে কপালের শিরাগুলো দৃশ্যমান হয়ে গেছে। মেঘের চোখ মুখ রক্তাভ হয়ে উঠেছে, দাঁত কিরিমির করছে। আবির ভাই মালা আপুর সাথে কথা বলে এই কথাটা অষ্টাদশীর মনে চরম ভাবে আঘাত করেছে। রাগে গজগজিয়ে ছাদে চলে আসছে। রাগটা আসলে কার উপর উঠেছে সেটা নিজেও বুঝতে পারছে না। মালা আপুর আচরণ ভালো লাগেনি, এজন্য মালা আপুকে আগে থেকেই সহ্য করতে পারে না। অথচ আবির ভাই ভাবতেই বক্ষস্পন্দন থমকে গেল। রাগে ফুঁসছে আর ভাবছে, এতগুলো বছরে একটা বারও আপনি আমার সঙ্গে কথা বলেননি। এখন জোর করতে পারলে তখন এখন জোর করতে পারলে তখন কেন জোর করে আমার সঙ্গে কথা বললেন না? যদি কথা নাই বলবেন তাহলে মালা আপুর সাথে কেন কথা বলেছেন? তাহলে কি আপনি? এটুকু ভেবেই থেমে গেল মেঘ। ক্রোধ যেন কমছেই না, বরং বাড়ছে। পাশে একটা গাছ থেকে একটা ডাল ভেঙে সেটা দিয়ে রেলিং এ আঘাত করেই নিজের ক্রোধ কমানোর চেষ্টা করছে। আবির বিদ্যুৎ বেগে ছুটে এসে মেঘের হাত চেপে ধরলো, হাত থেকে ডালটা নিয়ে ছুঁড়ে ফেললো। আবির সরু নেত্রে খেয়াল করলো অষ্টাদশীর চোখ মুখ। লাইটের আলোতে বারবার পরিবর্তন হচ্ছে চেহারার বর্ণ। মেঘের চোখে মুখে তীব্র ক্ষিপ্রতা। আবিরের উপস্থিতি বুঝতে পেরে রাগ যেন 3 গুণ বেড়ে গেছে। আবিরের হাত থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করছে, কোথাও কেটেছে কিনা আবির সেটা দেখার চেষ্টা করছে। অথচ মেঘ নিজের সবটুকু শক্তি দিয়ে হাত সরানোর চেষ্টা করছে। মেঘের এমন কাণ্ডে আবির অগ্নি চোখে তাকিয়েছে, ধমক দিতে গিয়েও থেমে গেল। ঢোক গিলে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। মেঘের অন্য হাতটা টেনে নিল। মেঘের 2 হাত একসঙ্গে রেখে কবজি বরাবর চেপে ধরে তপ্তস্বরে বলল, এখন দেখবো কিভাবে নিজের হাত ছাড়াস। মেঘ রাগে কটমট করতে করতে বলল, ছাড়ো নামায়, না ছাড়লে কি করবি? রাগে কটমট করছে মেঘ প্রশ্ন করলো, কোন অধিকারে আমার হাত ছুঁয়েছেন? মেঘ রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কথাটা বলল। আবির নিরেট কণ্ঠে উত্তর দিল, আমায় অধিকারবোধ শেখাতে আসিস না। তোকে ছোঁয়ার জন্য যদি অধিকারনামায় স্বাক্ষর করতে হয়, আমি সেই অধিকারনামায় স্বাক্ষর করে হলেও তোকে ছুবো। রাগের মাথায় আবিরের কথাগুলো মেঘ শুনলো কিনা কে জানে। অতিরিক্ত ক্রোধে মেঘের মাথা ঘুরছে, তবুও শান্ত হওয়ার নাম নেই। মেঘ রাগান্বিত কণ্ঠে পুনরায় চেঁচিয়ে উঠল, আমায় ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তো ধরিনি, ছাড়িয়ে নিতে পারলে নে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি কিন্তু চিৎকার করব। আবির এবার সশব্দে হাসলো। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বলল, হাসছেন কেন? আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করব। আবির তপ্তস্বরে প্রশ্ন করলো, তুই যে আগাচণ্ডী সেটা কি জানিস? মানে? মেঘ বলল, মানে এই যে চিৎকার করবি বললি, চিৎকার তুই করতেই পারিস, কিন্তু সবাই আসলে বলবিটা কি শুনি? আমি তোর হাত ধরেছি এটাই নালিশ করবি?
তোর কি মনে হয় তোর এই নালিশের ভয়ে আমি তোর হাত ছেড়ে দিব? জীবনেও না। বরং তুই নালিশ করলে আমার সুবিধাই হবে। দে চিৎকার। আবিরের কথাগুলো শুনে মেঘ হঠাৎই আবিরের দিকে কেমন করে তাকালো। এতক্ষণ নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখে অষ্টাদশীর রাগ কিছুটা কমে এসেছে, তবে এখনো পুরোপুরি শান্ত হতে পারেনি। আবিরের মুখের পানে দুর্বুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টি নামতেই চোখ পড়ে রানী গোলাপি পাঞ্জাবিতে। সঙ্গে সঙ্গে অষ্টাদশীর অভিব্যক্তি পাল্টাতে শুরু করলো। আবির ভাইকে এভাবে দেখে যেন চোখ ফেরাতে পারছে না। আচমকা ফোঁস করে শ্বাস ফেললো। নিজের ভেতর সমস্ত রাগ ঝেড়ে ফেলতে চাইলো। এই মানুষটার সাথে আর যাই হোক, রাগ করা অষ্টাদশীর পক্ষে সম্ভব নয়। আচ্ছা, রাগ করা অষ্টাদশীর পক্ষে অসম্ভব বিষয়। আবির গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, তোর কি হয়েছে আমি জানি না, জানতেও চাই না। আমি কিছু কথা বলবো, তুই চুপচাপ সেগুলো শুনবি। আবিরের কথায় মেঘের দৃষ্টি সরলো, মাথা নিচু করে দাঁড়ালো। আবির বলে, মনে কর তুই একটা ড্রেস কিনতে একটা দোকানে গেছিস। অনেক খোঁজার পর একটা ড্রেস তোর খুব পছন্দ হয়েছে। যে যেই ড্রেসটা নিতে যাবি তখনই অন্য একজন এসে তোর পছন্দের ড্রেসটা নিয়ে দেখতে লাগলো। তারও ড্রেসটা খুব পছন্দ হয়েছে। তখন তুই কি করবি? ড্রেসটা হাসি মুখে তাকে দিয়ে দিবি, নাকি শক্ত গলায় বলবি এই ড্রেসটা আমি নিব? যদি অভিমান করে তোর পছন্দের জিনিসগুলো মানুষকে দিতে থাকিস, পরে একটা সময় দেখবি তোর আশেপাশে প্রিয় জিনিস বলতে কিচ্ছু নেই। মেঘ মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো। আবির মেঘের হাত ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো দেখেও না দেখার মতো করে চলতে হয়। যদি আমরা সেগুলোকে পাত্তা দিই, তাহলে আমাদের জীবন ধ্বংস। অনিশ্চিত জীবনে যতদিন বাঁচবি ততদিন নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করবি। আমি নিচে যাচ্ছি, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসবি। আবির দীর্ঘ পা ফেলে সিঁড়ির কাছে গিয়ে আবার পেছন ফিরে তাকালো। উচ্চস্বরে বলল, মাই ডিয়ার স্প্যারো, সবকিছু চাইলেই পেয়ে যাবেন এমনটা নাও হতে পারে। প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয়। আবির চলে গেছে। মেঘ ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। মাথায় ঘুরছে আবির ভাইয়ের বলা শেষ কথাটা, প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয়। মেঘের রাগ, অভিমান, মন খারাপের কারণগুলো এক মুহূর্তেই পালিয়েছে। আবির ভাই যেন অষ্টাদশীকে ইনডিরেক্টলি তাকে বুঝিয়ে দিয়েছে আবির ভাইয়ের ভালোবাসা আদায় করে নিতে হবে। সহসা মেঘের ঠোঁটে হাসি ফুটেছে। এই হাসিতে কোনো খাদ নেই, মনের ভেতরে নেই কোনো অভিযোগ। মেঘ দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয়ে অন্তহীন পায়ে ছুটতে ছুটতে নিচে নামলো। মেঘের ছোটাছুটি দেখে হালিমা খান বিরক্ত হয়ে বললেন, এভাবে দৌড়াচ্ছিস কেন? পড়ে গেলে ব্যথা পেলে কি হবে? মেঘ একগাল হেসে উত্তর দিল, আমার কিচ্ছু হবে না। দৌড়ে বেরিয়ে আসে ঘর থেকে। আঁখি জোড়া কাউকে খুঁজছে। হঠাৎ চোখ পড়ে প্যান্ডেলের দিকে। একটা বেঞ্চে আবির ভাই বসে আছেন। পেছনের সাইডে দেখা যাচ্ছে পেছনের সাইড দেখা যাচ্ছে। মেঘ চুলগুলো দেখেই চিনতে পেরেছে। আবিরের পাশে সাকিবকে দেখে শিওর হয়েছে। সাকিব এদিকেই তাকিয়েছিল। সাকিব আবিরের কানের কাছে বিড়বিড় করে বলল, ভাইয়া, তোমার প্রেয়সী আসছে, কিন্তু সাথে শত্রুপক্ষের আগমন হচ্ছে। বি কেয়ারফুল। সাকিব আবিরের পাশ থেকে উঠে আবিরের বিপরীতে একটা চেয়ার টেনে বসলো। মেঘ আবিরের কাছাকাছি আসতেই চোখ পড়লো মালা একটা ট্রে নিয়ে মেঘের আগে আবিরের সামনে হাজির হলো। কিছু খাবার আর এক গ্লাস শরবত। আবিরের কাছে এসে মালা মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়া, তোমাকে কতক্ষণ যাবত খুঁজতেছিলাম। তুমি তো দুপুরের পর আর কিছু খাওনি, তাই খাবার নিয়ে আসছি। মালার আহ্লাদি কণ্ঠে আবিরের মেজাজ আবার খারাপ হলো, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করলো। আবির প্রখর তপ্তস্বরে জানালো, আমি এখন খাবো না, নিয়ে যা। মেঘের রাগ ক্রমে ক্রমে বেড়েই চলছে। গাল ফুলিয়ে আবিরের থেকে কিছুটা দূরে আবিরের মুখোমুখি এসে দাঁড়ালো। সামনে থেকে আবিরকে দেখছে, অথচ আবির কারোর দিকেই তাকাচ্ছে না। মালা পুনরায় বলল, খাবারটা খেয়ে নাও প্লিজ। আবির রাগান্বিত কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগেই মেঘ আবিরের কাছাকাছি দাঁড়ালো। ঝুঁকে আবিরের মুখোমুখি হলো। মেঘকে কাছে আসতে দেখে আবির একটু পিছিয়ে গেল। মেঘ আচমকা আবিরের বুকের উপরের বোতামটা লাগাতে লাগাতে বলল, পাঞ্জাবি তো পড়েছেন ঠিকই, বোতামগুলো ঠিক মতো লাগাতে পারেননি। বোতাম লাগিয়ে তাকালো মাথায়। এক মুহূর্তের ব্যবধানে চুলে হাত দিল। দুহাতে চুলগুলো ঠিক করতে করতে বলতে লাগলো, ইস, চুলগুলো এলোমেলো করে ফেলেছেন। আমি না থাকলে যে কি হবে আপনার, এটাই ভেবে পাই না।
আবির অবিশ্বাস্য দৃষ্টিতে মেঘকে দেখছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে নিম নিম নিম্নাক্ত কি লিখছে এটা, আচ্ছা, নিম নিম্নাষ্ঠ কামড়ে ধরলো, মানে ঠোঁট আর কি, নিচের ঠোঁট কামড়ে ধরছে। চোখে মুখের বিস্ময় যেন সরছেই না। মেঘ যে এমন কাণ্ড করবে এটা আবির কল্পনাতেও ভাবতে পারেনি। মেঘের কাণ্ডে স্তব্ধ হয়ে গেছে আবির। মেঘ চুল ঠিক করে এক পা পিছিয়ে আবিরকে ভালোভাবে পরখ করে মোলায়েম কণ্ঠে বলল, এই তো এখন ভালো লাগছে, মাশাল্লাহ। কথাটা বলেই ধপ করে আবিরের পাশে বসে পড়লো। সাকিব চেয়ারে বসে এতক্ষণ বিপুল চোখে সব ঘটনা দেখছিল। ছেলেটার মুখ চেপে হেসেই যাচ্ছে ছেলেটা মুখ চেপে হেসেই যাচ্ছে। সবার মুখে হাসি থাকলেও মালার আগে ফুঁসছে। মেঘকে আবিরের বোন ব্যতীত কিছুই ভাবেনি সে। তবে এখন মেঘের আচরণ দেখে মালার সহ্য হচ্ছে না। মেঘ মালার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপু, আবির ভাই এ সময় কিছু খায় না, কিছু লাগলে আমি এনে দিব নে। তুমি বরং তোমার বান্ধবীদের সময় দাও। মালার আগে কটমট করে চলে যাচ্ছিল। সাকিব পেছন থেকে ডাকলো, মালা, খাবারটা বরং আমায় দিয়ে যা, আমি খেয়ে তোর জন্য দোয়া করব। মালা হুঙ্কার দিয়ে উঠলো, তোর দোয়া আমার লাগতো না। আবির মেঘের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ সকাল থেকে যা যা ঘটেছে, তারপর আবির আর কোনোভাবেই নিজেকে সংযত রাখতে পারছে না। মালা চলে যাওয়ার মেঘ মালা চলে যাওয়ায় মেঘও আবিরের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই আবির ভ্রু নাচালো। মেঘ নিঃশব্দে হাসলো। কাজল কালো চোখ সাথে অকৃত্রিম হাসিতে আবির ঘায়েল হয়ে গেছে। নেশাক্ত কণ্ঠে শুধালো, এটা কি ছিল? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপনি বুঝবেন না। আবির ভ্রুকুচকে তাকাতেই সাকিব বলে উঠলো, ভাইয়া, শুধু হাতে পায়ে লম্বা হলেই হয় না, বুদ্ধিরও প্রয়োজন হয়। তোমার উচিত মেঘবতীর থেকে কিছু বুদ্ধি ধার নেওয়া। আবির মেঘের দিকে তাকিয়ে আবির মেঘের দিকে তাকিয়ে থেকেই মুচকি হেসে জানালো, আমিও তাই ভাবছি। এখন থেকে যখনই বুদ্ধির প্রয়োজন হবে তখনই ওর কাছে যাব। মেঘ আবিরের মুখের পানে চেয়ে ভেঙচি কেটে উঠে চলে গেছে। আবির নিঃশব্দে হাসছে আর অষ্টাদশীর প্রস্থান দেখছে। আবিররা যেখানে বসেছে আবিররা যেখানে বসেছে তার পেছনে কিছুটা দূরে গায়ে হলুদের স্টেজ। মিম, দিশা আরো কয়েকটা মেয়ে সেখানেই বসে আছে। মিমকে দেখে মেঘও সেখানে গিয়ে মিমের পাশে বসেছে। সাকিব চেয়ার থেকে উঠে এসে আবিরের পাশে বসতে বসতে মোবাইল এগিয়ে দিয়ে বলল, নাও, তোমার ভিডিও আর ছবি ঠিক আছে কিনা দেখো। আবির টেনে টেনে সবগুলো দেখছে। মেঘের ভেঙচি থেকে শুরু করে আরো অনেক ছবি তুলে ফেলেছে। একটা ছবিতে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। একটা ভিডিও করেছে, ভিডিওটাতে বোতাম লাগানো, চুল ঠিক করার দৃশ্য। সাকিব আস্তে করে বলল, ভাইয়া, আমার কিন্তু খুব রাগ উঠতেছে। আবির ফোনটা পকেটে রেখে বলল, কেন? আবির ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো মেঘ সবার সঙ্গে কথা বলছে আর হাসছে। সাকিবের কাঁধে মাথা রেখে আবির মেঘকে দেখছে। সাকিব ঠান্ডা কণ্ঠে বলল, তোমাদের লুকোচুরি প্রেম আর কতদিন চলবে? আবির বলল, জানি না। এই যে কিছু বলতে পারো না, তোমার খারাপ লাগে না? খারাপ তো লাগেই। ওর জন্য কত নির্ঘুম রাত কাটে আমার। ও যদি জানতো নির্ঘুম রাত কাটিয়ে সকালবেলা ওর মায়াবী আঁখি জোড়া দেখলে মনে হয় আরো শত শত নির্ঘুম রাত কাটাতে পারবো। সাকিব মজা করে বলল, আহারে ভালোবাসা। আহারে ভালোবাসা। আচ্ছা, এই পর্বটা একটু বড় হবে। এই পর্বটার আসলে দুইটা অংশ আছে। পর্ব 38-এর একটা হচ্ছে প্রথম অংশ, একটা হচ্ছে শেষ অংশ। তো দুইটা একসাথেই পড়বো। এই পর্বটা অনেক বড় হবে। আবিরের ঘোর যেন কোনো মতেই কাটছে না। সাকিবের কাঁধে মাথা রেখে ক্লান্তহীন অমত্ত চোখে মেঘকে দেখেই যাচ্ছে। নিজে পছন্দ করে কেনা ড্রেসটাতে অষ্টাদশীকে যতটা মোহনীয় লাগবে ভেবেছিল, তার থেকেও কয়েক গুণ বেশি রমণীয় লাগছে। মেঘের মায়াবী হাসি দেখে আবিরের টালমাটাল অবস্থা। মায়াবিনীর মায়াবী হাসি দেখলে বরাবরই আবিরের সকল দুশ্চিন্তার অবসান ঘটে। হৃদয়ে অন্যরকম অনুভূতি কাজ করে। আজ সকাল থেকে ঘটা ঘটা একের পর এক ঘটনা আবিরকে বেসামাল করে দিচ্ছে। নিজেকে সামলানোর বিন্দুমাত্র শক্তি আবিরের নেই। নানান রকমের নিষিদ্ধ ইচ্ছে যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। অষ্টাদশীর প্রাণোচ্ছল হাসি, তার সাথে গাঢ় কাজল টানা দু চোখ দেখে আবির আনমনে বিড়বিড় করে বলে, আমার ক্লান্ত মস্তিষ্ক জুড়ে শুধু তোর বিচরণ চলে। সাকিব ঠাট্টার স্বরে শুধালো, কার? সাকিবের প্রশ্নে আবির কিছুটা নড়ে বসলো। বুঝতে পারলো তার মনের কথা মুখ ফসকে বেরিয়ে গেছে। নিজেকে সামলে উত্তর দিল, মাহাদিবা খান মেঘ।
এখনো মেঘবতীকেই দেখছো নাকি? কোথায় মেঘবতী, কোথায় মেঘবতী দেখি। যেই না ঘাড় ঘোরাতে যাবে অমনি আবির আটকে দিল। তেজপূর্ণ ভারী স্বরে বলল, আমার সম্পত্তিতে ভুলেও নজর দিবি না। সাকিব আমতা আমতা করে বলল, আমি তো শুধু দেখতে চাইছিলাম। ভাইয়ের সম্পত্তিতে নজর দিব এত নিকৃষ্ট আমি না। তাছাড়া আমার মানুষ আছে। আবির কোনো কথা বলল না। একটু থেমে সাকিব পুনরায় বলল, ভাইয়া চলো একটা জায়গায় যাই। আবির উদাস কণ্ঠে বলে উঠল, আমি জানি তুই কোথায় যেতে চাচ্ছিস, কিন্তু আমি এখন কোথাও যেতে চাচ্ছি না। প্লিজ ভাইয়া চলো না। ওদের সন্ধ্যার পর আমাদের বাড়িতে আসার কথা ছিল।